নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, ইস বার 400 পার, এই যে স্লোগান নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকলের সামনে রাখছেন যে এবার তারা 400 পার করে যাবেন 2024 লোকসভা ইলেকশনে, এটাকে তারা জোর দিয়ে বারবার প্রচার করছেন। আবার উল্টো দিকে আরেকটা প্রচার ভেসে আসছে যে বিরোধী পক্ষ অলরেডি অনেক সিট পেয়ে গেছে আর তারাই এবার সরকার করতে চলেছে, বিজেপির আর ফিরে আসা সম্ভব হবে না। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দেখবেন ভাগ হয়ে গেছে একটা দলের, একটা বেশ মিডিয়ার একটা বড় অংশ, তারা এটা প্রচার করতে যাচ্ছেন যে বিজেপি অলরেডি যেহেতু কম ভোট পড়ছে, ফলে বিজেপি 400 পার তো দূরের কথা, বিজেপি আসতে পারবে না বা খুব কম সংখ্যায় আসন হয়ে যাবে, আর উল্টো দিকে সংখ্যাটা ভালো হতে চলেছে। এরকম একটা ধারণা মিডিয়ার পক্ষ থেকে কিছু কিছু জায়গা দেখবেন বলা হচ্ছে, আর বিজেপির পক্ষ থেকে বা যারা এটা বলা হচ্ছে যে না, আমরা এবার তো 400 পার, হাসতে হাসতে ইস বার 400 পার। এবং এর সমর্থনও প্রচুর মিডিয়া থেকে, মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এর সমর্থনে বিভিন্ন যুক্তি ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমার আজকের আলোচনা জ্যোতিষীয় যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ থেকে কি বলছে, জ্যোতিষীয় বিচার কি বলছে, সত্যি কি 400 পার না অন্য কিছু, শেষ পর্যন্ত আমার এই সঙ্গে থাকবে। আর যদি আমার আলোচনা ভালো লাগে, ভালো মনে হয়, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বিভিন্ন ধরনের জ্যোতিষ তত্ত্ব আলোচনা আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আর যদি মনে করেন অনলাইন পদ্ধতির মাধ্যমে আমাকে দেখাবেন, ভিডিও কলের মাধ্যমে বা টেলিফোন কলের মাধ্যমে, যে নাম্বার দেওয়া আছে ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বলবেন যে আমি আপনাকে দেখাতে চাইছি, আমার অফিস থেকে আপনাকে বলে দেওয়া হবে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি আমার সাথে জুড়বেন এবং আমি আপনার যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর দেব। তো এইভাবে আমার সঙ্গে জুড়তে পারে। মূল আলোচনা কি হতে চলেছে, 2024 লোকসভার ইলেকশন সত্যিই কি 400 পার না অন্য কিছু, এই আলোচনাতে যেতে গেলে ইন্টারনেট থেকে যে সূত্র আমরা পাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম তারিখ বা তথ্য হিসাবে, সেটা হচ্ছে তার জন্ম 17/9/1950 সাল ভাডনগরে, গুজরাতের ভাডনগরে মহেশনা জেলাতে। এই হিসাবে তার লগ্ন এবং রাশি এক, অর্থাৎ তিনি লগ্ন চাঁদা। কীরকম? তার লগ্ন হচ্ছে বৃশ্চিক, রাশিও হচ্ছে বৃশ্চিক। মঙ্গল তার লগ্নপতি আর চন্দ্র হচ্ছে তার ভাগ্যপতি। চন্দ্র বসে আছে বৃশ্চিক রাশিতে, ফলে চন্দ্র নিচস্থ। কিন্তু জ্যোতিষীয় সূত্র হচ্ছে ভাগ্যপতি যখন লগ্নপতির সাথে কানেক্টেড হয়, যুতি করে, তখন নিচটা ভঙ্গ হয়ে যায়, ফলে এখানে নিচ ভঙ্গ হয়ে রাজযোগ নির্মাণ করেছে। দর্শক বন্ধু, যে কোনো বিচারে আমাদের কি হয়, একবার লগ্নকুণ্ডলী দেখতে হয়, একবার চন্দ্রকুণ্ডলী দেখতে হয়, তারপর আমরা একটা নিষ্কর্ষে আসি। এখানে লগ্নও যা, চন্দ্রও তা, ফলে কুণ্ডলী একটাই। দুক্ষেত্রেই লগ্ন স্বামী মঙ্গল, আর দুক্ষেত্রেই ভাগ্যপতি চন্দ্র, আর দুজনেই লগ্নে বসে আছেন, ফলে ভাগ্যভাব অত্যন্ত জোরদার। দর্শক বন্ধু, মঙ্গলকে বলা হয়, দেখবেন, দেবতাদের সেনাপতি। মঙ্গলকে দেবতা বলা হয় আমাদের শাস্ত্রীয় মান্যতা অনুযায়ী। মঙ্গল হচ্ছে দেবতাদের সেনাপতি, অর্থাৎ মঙ্গল হচ্ছে প্রোটেক্টর, মঙ্গল হচ্ছে রক্ষাকর্তা। মঙ্গলের মধ্যে একটা মারাত্মক অ্যাগ্রেশন থাকে। যেহেতু মঙ্গল সেনাপতি, তাই আপনারা খেয়াল করে দেখবেন ভারতবর্ষের সৈন্য ক্ষেত্রে যদি আপনি ডেভেলপমেন্ট লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন মোদিজির আমলে রক্ষা ক্ষেত্রে, ডিফেন্স সেক্টরে যতটা ডেভেলপমেন্ট হয়েছে, এত ডেভেলপমেন্ট আগে কখনো হয়নি। বর্তমানে ভারতবর্ষের সৈন্যবাহিনী প্রতিদিন আপডেটেড হয়ে চলেছে সমস্ত রকমভাবে। অর্থাৎ
এই যে ডিফেন্স সেক্টর, এই সেক্টরে যে মোদিজির যে অ্যাগ্রেশন, সেটা ভারতবর্ষকে ডিফেন্সিভ থেকে অফেন্সিভ করে তুলেছে, যার প্রমাণ আমরা পাই উরি থেকে, যার প্রমাণ আমরা পাই বালাকোট থেকে। এখনো পর্যন্ত মোদিজির কুণ্ডলিতে মঙ্গলের মহাদশা চলছে, ফলে শ্রেষ্ঠতম দশা চলছে। দেখুন, লগ্নপতির দশাকে শ্রেষ্ঠ দশা বলা হয়, তাই ভাবনা চিন্তার ক্ষেত্রে তার একটা অলওয়েজ অ্যাগ্রেশনস থাকে, আর তাই তো তার মুখ দিয়ে বেরোচ্ছে ইস বার 400 পার। অ্যাগ্রেশন আছে না, অ্যাগ্রেশনের জন্যই বেরোচ্ছে, যোদ্ধার অ্যাগ্রেশন, উইল ফোর্স মারাত্মক। লগ্নপতি লগ্নে বসে থাকলে তার উইল ফোর্স মারাত্মক হয়, উইল ফোর্স থেকে বেরোচ্ছে। হ্যাঁ, সেটা সম্ভব হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু এই অ্যাগ্রেশনটা তার মধ্যে থাকবে। জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ভাব থেকে ভূমি, ভবন, পদ, প্রতিষ্ঠা এগুলোকে বিশ্লেষণ করা হয়। লগ্নকুণ্ডলিতে বা চন্দ্রকুণ্ডলী যাই বলি না কেন, মোদিজি চতুর্থ ভাবে শনি ভগবান চতুর্থপতি হিসাবেই বিরাজ করছেন, অর্থাৎ ফোর্থ লর্ড, ফোর্থে পদ, প্রতিষ্ঠা, ভূমি, ভবন এর মালিক। লগ্নকুণ্ডলী আর চন্দ্রকুণ্ডলী হিসাবে যদি শনিদেবের গোচরকে দেখা যায়, তাহলে সেখানেও দেখবেন শনিদেব চতুর্থেই বসে আছেন, নিজের রাশিতে স্থির হয়ে। এই স্থির শব্দটাকে নজর রাখবেন। মোদিজির কুণ্ডলিতে চতুর্থপতি হিসাবে যেখানে শনিদেব বসে আছেন সেটি স্থির রাশি। বর্তমান গোচরে শনিদেব যেখানে বসে আছেন সেটি স্থির রাশি, চতুর্থেই বসে আছেন তিনি, স্থির রাশি। ভারতবর্ষের লগ্নকুণ্ডলী যদি দেখেন তাহলে শনিদেব দশম ঘরের অধিপতি। বর্তমান ক্যালকুলেশন অনুযায়ী, গোচর ক্যালকুলেশন অনুযায়ী শনিদেব দশমপতি হয়ে দশমেই বসে আছেন, আর ওই দশম ভাব স্থির রাশি। দশম স্থান হচ্ছে রাজনীতির স্থান, আর শনিদেব এখানে স্থির হয়ে বসে আছেন। ফলে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি, তার অস্থিরতা হওয়ার বা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ স্থির রাশিতে বসে আছেন দশম ঘরের অধিপতি। এবার যদি আপনি মোদিজির লগ্নকুণ্ডলিতে চলে আসেন, চতুর্থভাবে শনিদেব বিরাজমান, আর শনিদেবের গোচর অনুযায়ী তিনি চতুর্থভাবেই বিরাজমান। চতুর্থ ভাব থেকে জনতার বিচার করা হয়। জনতা, শনিদেব যেহেতু চতুর্থভাবে বসে আছেন আর চতুর্থ ভাব স্থির রাশি, তাই জনতার প্রতিও তার বিশ্বাস, জনতার তার প্রতি বিশ্বাস, সমর্থন, প্রভাব সব স্থির অবস্থায় থাকবে, কোনো পরিবর্তন হবে না। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার প্রতি ধারণা সাধারণ মানুষের মধ্যে, জনতার মনে স্থির থাকবে, যা আগে ছিল এখনো তাই থাকবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলছি, বৃহস্পতি পঞ্চমপতি হয়ে সপ্তমে 1 মে গোচর করেছেন। বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি, অর্থাৎ কোনপতি। কোথায় গেছেন? সপ্তমে গেছেন। কোথায় গেছেন? কেন্দ্রস্থানে। কোনপতি যখন কেন্দ্রস্থানে যায় না, তখন দুর্দান্ত ফল পাওয়া যায়। কেন্দ্র কোনপতি সম্পর্ক। সপ্তম স্থান হচ্ছে পার্টনারের স্থান, সুতরাং তার যারা পার্টনার, তার যারা অ্যালায়েন্স, তারাও তাকে সুখী করতে চলেছেন, অর্থাৎ সেখান থেকেও লাভবান হতে চলেছে। ভাবৎভাবম সূত্র অনুযায়ী ভাগ্যের ভাগ্যস্থান হচ্ছে পঞ্চম, আর সেই পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি সপ্তমে বসে একাদশ ভাব অর্থাৎ আয় ভাবে দৃষ্টি দিচ্ছেন। ফলে এই দৃষ্টি মোদিজিকে লাভবান করতে চলেছে। এবার আসা যাক, পঞ্চম ভাবে রাহু মঙ্গল গোচরে বসে অঙ্গারক দোষ তৈরি করেছে। অনেকেই ভাবতে পারেন পঞ্চমে যেখানে ভাগ্যের ভাগ্য, সেখানে অঙ্গারক দোষ, তাহলে লাভ বেরোবে কি করে? মনে রাখতে হবে, অঙ্গারক যেমন দোষও হয়, অঙ্গারক তেমন যোগও হয়। এই ক্ষেত্রে মঙ্গল রাহু বসে আছে বৃহস্পতির ঘরে আর মিত্র রাশিতে পঞ্চমে,
যেহেতু বন্ধু রাশিতে তারা পঞ্চম ভাবে মানে কোন স্থানে বসে আছেন, ফলে এটি দোষ নয়, এটি যোগ। পাশাপাশি মঙ্গল লগ্নস্বামী হয়ে বৃহস্পতির রাশি পঞ্চমে, লগ্নস্বামী কেন্দ্রপতি হয়ে পঞ্চমে কোন স্থানে আবার কেন্দ্র কোন প্রতি সম্পর্ক স্থাপন করেছে, সুতরাং এটা একটা শুভ অবস্থা। দশা অন্তর্দশা বিচারে মঙ্গলের মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তর্দশা চলবে যখন আমাদের রেজাল্টটা আসছে। আমি আগেই বলেছি লগ্নপতির দশা শ্রেষ্ঠ দশা, মহাদশা শ্রেষ্ঠতম দশা। সেই বিচারে সেই যে হিসাব, সেই হিসাবে মঙ্গলের দশা আর যে যে পয়েন্টগুলো আমি অলরেডি আপনাদের সামনে রেখে গেলাম, সেই পয়েন্টগুলোকে যদি আমি সামনে রাখি, তাহলে এটা আমি বলতেই পারি যে 2024-এর নির্বাচনী বৈতরণী স্বচ্ছন্দে পার হয়ে যাবে। মঙ্গলের মহাদশা, লগ্নপতির মহাদশা আর যে যে পয়েন্টগুলো আমি বলে গেলাম, ওই পয়েন্টগুলোর কারণে এই নির্বাচনী বৈতরণী মোদিজি স্বচ্ছন্দে পার হয়ে যাবেন। কিন্তু শনির অন্তর্দশা আর প্রত্যন্তর্দশা এর কারণে 400 পারের স্বপ্ন হয়তো অধরা থেকে যেতে পারে। এখন সেটা নির্ভর করবে তার অ্যালায়েন্সের ওপর। যদি অ্যালায়েন্স থেকে আমি একটা ভালো একটা কিছু পাওয়ার জায়গা দেখতে পাই, কিন্তু তা সত্ত্বেও বলবো হাসতে হাসতে তিনি আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে আমরা ওনাকেই দেখতে পাচ্ছি, স্বচ্ছন্দে বেরিয়ে আসবেন। কিন্তু 400 পার নিয়ে একটা দ্বিধা বলতে পারেন, সেটা কিন্তু থেকেই যায়। তো আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।